ওর মাথা কাজ করছিল না। আলুথালু বেশে দরজা দিয়ে বেরোতেই ওকে খপ করে ধরল বাইরে অপেক্ষামান মন্দাকিনী। তার হাতে মস্ত বড় একখানা সোনার হার, তাতে খুব সূক্ষ্ম কাজ, দেখলেই চোখ জুড়িয়ে যায়। সঙ্গে একটা দামি শাড়ি। এলোকেশি সৎমাকে দেখেই কেঁদে ফেলল। মা, আমার সর্বনাশ হয়ে গেছে, আমি কি করব এখন? মন্দাকিনী এবার শক্ত হাতে হাল ধরল। আগে থেকে সে প্রস্তুত হয়েই ছিল। এলোকেশিকে টেনে বের করলো ঘর থেকে। চুপ কর পোড়ারমুখী, কাঁদিস কেন? এই দেখ মহারাজ তোর জন্যে কেমন সুন্দর হার আর কাপড় দিয়েছেন। পরের দিন বলেছেন মোটা দুটো বালাও দেবেন, সঙ্গে রূপোর একটা কোমর বিছে। তোর ওই ছাপোসা বর এসব দেওয়া তো দূরে থাক, চোখে দেখেছে কখনো? এলোকেশি তবু কান্না থামালো না, ফুপিয়ে যেতেই লাগলো। পালকি অপেক্ষামান ছিল। মন্দাকিনী আর উচ্চবাচ্চা না করে ওকে নিয়ে কুমরুল গ্রামের দিকে রওনা দিল। সারাটা পথ এলোকেশি ঝিম মেরে পড়ে রইল। ইচ্ছায় কি অনিচ্ছায় জানা যায় না। এরপর থেকে এলোকেশি মহন্ত মহারাজের বাড়িতেই থাকতে শুরু করলো। শুধু শনি রবিবারটুকু মহন্তের পালকি এসে তাকে কুমরুলের কুড়ে ঘরে নামিয়ে দিয়ে যায়। এলোকেশির অঙ্গে দামি শাড়ি, গলায় কানে হাতে সোনার অলঙ্কারের ঔজ্জ্বল্যে তার সৌন্দর্য যেন ঠিকরে পড়ে। সঙ্গে উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে গরিব ব্রাহ্মণ নীলকমলের ঐশ্বর্যও। নীলকমলের প্রায় ভেঙে পড়া ভদ্রাসনটিতে মেরামতির প্রলেপ লাগে। ধীরে ধীরে শ্রী ফিরতে থাকে। নবীন এখন শ্বশুরবাড়িতে আসে বটে, কিন্তু কোথাও যেন ছন্দপতন হয়েছে সে বুঝতে পারে। এলোকেশি যেন এখন আর সেই সহজ সরল বালিকাবধূটি নেই। সে এখন রীতিমতো রঙ্গ করে কথা বলতে শিখেছে। তার শাড়ি গয়না সবই ইদানিং নবীনের কাছে কৌতূহলের উদ্রেক করে। নবীন অনুভব করে কেটে যাওয়া তালটা, কিন্তু মুখে কিছু বলতে পারে না। এলোকেশির বিশ্বরূপার মতো রূপ দেখে সে সব ভুলে যায়। নিশ্চুপ হৃদয়ে প্রতি রবিবার সন্ধেবেলা সে ফেরত আসে কলকাতায় তার সেই ছোট্ট ঘরটিতে। এমনই করে দিন কাটছিল, কিন্তু একদিন সুর কাটল। তখন যতই মোবাইল ইন্টারনেট না থাক, মানুষের মুখে মুখে গুজব সহস্র গুণ বর্ধিত ও অতিরঞ্জিত হয়ে অবশেষে পৌঁছল নবীনের কলকাতার বাসায়। সে শুনে প্রথমে খানিক হতভম্ব হয়ে গেল। তারপর আগাম কিছু খবর না দিয়ে সপ্তাহের মধ্যিখানে হঠাৎ হাজির হলো কুমরুল গ্রামে। গিয়ে দেখল একদিকে তার শাশুড়ি রাঁধছেন, অন্যদিকে শ্বশুরমশাই দাওয়াতে বসে তেল মাখছেন, পুকুরে স্নানে যাবেন। বলাই বাহুল্য, দুজনে নবীনকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলেন। এলোকেশি কোথায়? নবীন হাতের বাক্স না নামিয়েই জিজ্ঞাসা করল। কত দুরাত সে প্রায় ঘুমাতে পারিনি। যতবার এলোকেশির অপাববিদ্ধ মুখটা তার মনে ভেসে উঠেছে, ততবারই সে নিজেকে প্রবোধ দিয়েছে এলোকেশি অমন মেয়ে নয়, সে এ কাজ করতেই পারে না। এগুলো সবই মিথ্যা অপবাদ। নীলকমল জামাইয়ের সামনে কি বলবেন বুঝতে পারলেন না। মন্দাকিনী মাথায় ঘোমটা দিয়ে উত্তর দিলেন, এলো মন্দিরে গেছে বাবা জীবন, তুমি হাত মুখ ধুয়ে বসো, খেতে দিই। নবীন ছেলে এমনিতে শান্ত হলেও উত্তেজনায় তার মতো পরাক্রম খুব কম যুবকেরই ছিল। এতটুকু না বিচলিত হয়ে সে একইভাবে জিজ্ঞাসা করল, কোন মন্দিরে গেছে? মন্দাকিনী ঢোক গিলে উত্তরে বলল, বাবা তারকনাথের মন্দিরে। নবীন আর দাঁড়ালো না। তখনই সে তারকেশ্বরের দিকে ছুটল। পথে পালকি পাওয়া গেলে ভালো, না হলে সে পদব্রজেই যাবে সেখানে। ঘণ্টা তিনেক পর নবীন ক্রুদ্ধ মুখে মন্দির থেকে ফিরে এলো। এলোকেশি মন্দিরে নেই। শ্বশুরের ভিটাতে পা দিয়েই সে এলোকেশিকে দেখতে পেল। মন্দাকিনী ইতিমধ্যেই খবর পাঠিয়ে মহন্ত মহারাজের বাড়ি থেকে এলোকেশিকে নিয়ে এসছে। নবীন বউকে ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, এসব কি শুনছি তোমার নামে? এলোকেশি কোনো কথা বলতে পারল না, শুধু একপাশে রাখা কুলুঙ্গিতে ভর দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। কান্নার দমকে ফুলে ফুলে উঠতে থাকলো তার সুন্দর শরীর। যতই দামি গয়না কাপড়ে মোড়া থাক জীবন, সম্মুখে দাঁড়িয়ে থাকা তার নিষ্পাপ স্বামীটির তো কোনো অপরাধ নেই। সে তো এলোকেশিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। নবীন স্ত্রীর এমন কান্না দেখে আরও কাতর হয়ে পড়ল। কি বলবে বুঝতে না পেরে বলল, চলো কাল আমরা কলকাতা চলে যাই। ঋষি কান্না থামিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো স্বামীর দিকে। নীরবে সম্মতি দিল, চলো। কিন্তু মানুষ ভাবে এক আর অদৃষ্টে লেখা থাকে আর এক। ঘরের ওপাশ থেকে নবীনের কথা শুনতে পেয়ে প্রমাদ গুনল মন্দাকিনী। সর্বনাশ, এ যে বাঘের মুখের সামনে থেকে গ্রাস কেড়ে নেওয়া। সে তখনই স্বামীকে বলল, এখনই চলে যাও তারকেশ্বরে,
গিয়ে সব খুলে বলো, নবীন এলোকে নিয়ে পালিয়ে যেতে পারে কাল। নীলকমল ভেতরে ভেতরে অনেক দিনই মারা গিয়েছিলেন, তবু মৃদু কণ্ঠে বললেন, যাবে তো যাক না, ও নিজের বউকে নিয়েই যাবে, তাতে আমাদের। স্বামীর কথার মাঝখানেই মন্দাকিনী চেঁচিয়ে উঠল, তোমার এই বুদ্ধির জন্যই তো সংসারের এই দশা। এলোকেশি চলে গেলে মাধবগিরি আমাদের ছেড়ে দেবেন ভাবছো? সব রাগ এসে পড়বে আমাদের ওপর, ছাড়খাড় করে দেবে, বাড়িতে আগুন লাগিয়ে দেবে। তখন মুক্তকে নিয়ে কোথায় দাঁড়াবে শুনি? এক মুহূর্ত দম নিয়ে সে বলল, শিগগিরই চলে যাও, গিয়ে বলো আমরা আমাদের কর্তব্যটা করি, তারপর যা হবে কি হবে সেটা মহারাজ ঠিক করবেন। নীলকমলের মুখে সব শুনে মহন্ত মহারাজ ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠলেন। কে? এত বড় আস্পর্ধা! আমারই চোখের সামনে দিয়ে কিনা আমারই রাড়কে। তখনই নির্দেশ দিলেন সব পালকি বেয়ারা গরুর গাড়িকে খবর দাও, যেন নবীন বাড়ুর যে বউ তো দূর, একটা পিঁপড়িকে নিয়েও এখান থেকে না বেরোতে পারে। মাধবগিরি দোর্দণ্ড প্রতাপে প্রতিটা মোড় প্রতিটা তল্লাটে খবর চলে গেল। লোক বসানো হলো সব জায়গায়। ওদিকে সারা রাত নবীন আর এলোকেশির চোখে ঘুম নেই এক ফোঁটাও। এলোকেশি সেই যে কান্না শুরু করেছে, কেঁদে চলেছে নিরন্তর। নবীন কি বলবে বুঝতে পারছিল না, শুধু ওর মনে হলো সতীত্ব বিশ্বাস এইসব পেরিয়ে সমব্যথী হিসাবে স্ত্রীর পাশে দাঁড়ানোটা ওর খুবই দরকার। কিছু প্রশ্ন না করেও নীরবে এলোকেশির মাথায় বিলি কেটে দিতে লাগলো। অবশেষে এলো পরের সেই কালান্তক দিন, 1873 সালের 27শে মে। ভোর না হতেই এলোকেশি টুকিটাকি জিনিস গুছিয়ে নিয়ে প্রস্তুত হয়ে গেল। নবীন বেরোলো পালকি বেয়ারার খোঁজে। এলোকেশির মুখ ভার, সে সৎমা, সৎবোন তো দূর, বাবার সঙ্গেও কথা বলছে না। স্বামীর হাত ধরে এই গ্রাম ত্যাগ করতে পারলে সে বাঁচে। দামি শাড়ি, দামি গয়নার শখ তার ঘুচে গেছে। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, গোটা কুমরুল তো বটেই, ক্রোশখানেক হেঁটে নবীন প্রায় তারকেশ্বর পর্যন্ত পৌঁছে গেল, একটা পালকিও চোখে পড়ল না। কি ব্যাপার, কোথায় গেল সব বেহারা? নবীন অস্থির হয়ে ঘুরতে লাগলো। ভোরের নরম আলো সরে গিয়ে জ্যৈষ্ঠের তপ্ত রোদের দাবদাহে তার শরীর ক্লান্ত হতে থাকলো, তবু কোনো সুরাহা করতে পারল না। দিশাহারা হয়ে সে বাড়ি ফিরে এলো। এলোকেশি প্রস্তুত হয়েই ছিল, স্বামীকে দেখে বলল, বেরোবো? নবীন উত্তর না দিয়ে শ্বশুরকে জিজ্ঞাসা করলো, পালকিগুলো সব গেল কোথায় এখানে? নীলকমল সেখানে উত্তর দিলেন, জানি না তো। নবীন বুঝতে পারল এই বাড়ি, এই গ্রামের কেউ চায় না এলোকেশি তার সঙ্গে চলে যাক। তার মাথায় উত্তাপের পারদ ক্রমশই চড়ছিল, তবু সে নিজেকে সংবরণ করে আরও একবার বেরোলো। নিদেন পক্ষে যদি একটা গরুর গাড়িও পাওয়া যায়। কিন্তু কোনো গরুর গাড়ি যেতে রাজি হলো না। নবীন 3 গুণ 4 গুণ অর্থের লোভ দেখিয়েও কিছু করতে পারল না। উল্টে মহন্তের চরদের শেখানো মতো তারা নবীনকে বিদ্রূপ করতে লাগলো। মহন্তের রাড়ের রোজগার দিয়ে বাবুয়ানি দেখাচ্ছিস, লজ্জাও লাগে না নিজের বউকে দিয়ে? ক্রোধে উন্মত্ত হয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে নবীন বাড়ি ফিরে এলো। এলোকেশি ভাবছিল আর হয়তো যাওয়া হবে না আজ। সে স্বামীর আহারের জন্য মাছ কুটতে বসেছিল। নবীন পাগলের মতো ঘরে ঢুকে আঁশবটিটা সামনে দেখতে পেয়েই সেটা দিয়ে এক কোপ বসিয়ে দিল স্ত্রীর ঘাড়ে। মুহূর্তে এলোকেশির মাথা ধর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। কেউ কিছু বুঝতে পারার আগেই সব শেষ হয়ে গেল। নবীনকে গ্রামের কেউ ধরতেও পারল না। তার আগেই সে ওই অবস্থায় আঁশবটি সমেত হাজির হলো হুগলির ম্যাজিস্ট্রেট সাহেবের বাড়ি। আমি আমার বউকে মেরে ফেলেছি, আমাকে শাস্তি দিন। ক্ষণিকের উত্তেজনায় নবীন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করলেও পরে দায়রা আদালতে মামলা ওঠার পর সে সম্পূর্ণ অস্বীকার করতে শুরু করলো। আমি তো এলোকেশিকে খুন করিনি, কে খুন করেছে আমি জানি না। শুধু তাই নয়, উল্টে সে মাধবগিরির নামে পাল্টা মামলা দায়ের করেছিল পরস্ত্রী ধর্ষণের অভিযোগে। সঙ্গে মাধবগিরির চেলা কেনারাম, নিজের শ্বশুর নীলকমলকেও সে অভিযুক্ত করল। আরেকটি আশ্চর্যের ঘটনা ঘটেছিল। এলোকেশি হত্যার ঠিক 6 দিনের মাথায় সুস্থ স্বাভাবিক মন্দাকিনীর আকস্মিক মৃত্যু হয়। নবীনের পক্ষে উকিল বললেন, মহন্তের সাক্ষী লোপাটের উদ্দেশ্যেই মন্দাকিনীকে খুন করিয়েছিল। আইনের ভাষায় এই মামলায় শিকার এলোকেশি এবং অপরাধী নবীন হলেও জনদয়া ততদিনে নবীনকে নির্দোষ আখ্যা দিয়েছে। যে স্বামী তার স্ত্রীর এত বড় অন্যায়ের পরও তাকে পরিত্যাগ না করে নিয়ে পালাতে চেষ্টা করে, সে জনতার চোখে মহান। আসলে নষ্টের গোড়া ওই মহন্ত মহারাজ মাধবগিরি। জনতার সব রাগ গিয়ে পড়ল বেটা ধর্মের নামে জোচ্চোর শুলে চড়ানো হোক ওই পাষাণ্ডকে।
ব্রিটিশ ভারতের অন্যতম আলোচিত এই মামলায় সরকার পক্ষের উকিল ছিলেন অর্থাৎ পাবলিক প্রসিকিউটর ছিলেন ঈশ্বরচন্দ্র মিত্র, আর নবীনের সপক্ষে দাঁড়িয়েছিলেন দুর্দণ্ড ব্যারিস্টার মিস্টার উমেশচন্দ্র ব্যানার্জি, যিনি পরে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন। এই মামলাতেই প্রথম একে একে গৃহস্থদের এমনকি বাড়ির বউদেরকেও ফৌজদারি আদালতে সাক্ষ্য প্রদানের জন্য ডেকে পাঠানো হয়। নবীনের শ্বশুর নীলকমল, শালিকা মুক্তকেশী, প্রতিবেশী হরিনারায়ণ ভট্টাচার্য এছাড়া গ্রামের আরও কিছু মেয়ে বউদের একে একে সাক্ষী দিতে পাঠানো হয়। নীলকমল লেসে দাঁড়িয়ে বলেন, নবীন বাড়ি এসেছিল 1873 সালের 25শে মে। সেদিন নীলকমল তারকেশ্বর গিয়েছিল মহন্তের বাড়ি নিমন্ত্রণ খেতে। ফিরে এসে তিনি নবীন এলোকেশী বাকিদেরকে বাড়িতেই দেখতে পান। তার বাড়ি থেকে তিনি ছাড়া গত 2 বছরে কেউ মহন্তের বাড়ি যায়নি। নবীন আসামির কাঠগড়া থেকে চিৎকার করে ওঠে, মিথ্যে বলছে ধর্মাবতার, আগাগোড়া মিথ্যে বলছে। আমি যখন কুমরুল পৌঁছাই তখন উনি বাড়িতেই ছিলেন, এলোকেশী মোটেও ছিল না বাড়িতে। পক্ষ বিপক্ষের উকিলের সওয়াল জওয়াল সাক্ষীদের সাক্ষ্যদানের পর অবশেষে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বললেন, স্ত্রীর বিশ্বাসঘাতকতা যে কোনো স্বামীর কাছেই কষ্টের। নবীন রাগের মাথায় তার স্ত্রীকে খুন করেছে। অপ্রকৃতিস্থ অবস্থায় সে হত্যাকে বিবেচনা করা হোক। কিশোরীনয় এই মামলায় সওয়াল জওয়াল শেষ হলে জজ সাহেব এইচ.টি. প্রিন্সেপ জুরিদের রায় দিতে আদেশ করলেন। তখন আদালতে কয়েক সদস্যের জুরি থাকতেন, যারা নিজেরা আলোচনা করে মামলায় রায় দিতেন। সবশেষে জজ সাহেব শুধু তাতে স্বাক্ষর করতেন। তখন হুগলি আদালতের প্রাঙ্গণ তো বটেই, বাইরেও হাজার হাজার মানুষের ভিড় প্রায় ভেঙে পড়েছে। সবাই চায় নবীন নির্দোষ প্রমাণিত হোক। আলোচনা শেষে জুরি প্যানেল রায় দিল, নবীন মুহূর্তের অপ্রকৃতস্থ অবস্থায় স্ত্রীকে খুন করেছিল, পরিকল্পিতভাবে খুন করেনি, কাজেই সে নির্দোষ। মুহূর্তে আদালতের বাইরে ছড়িয়ে পড়ল উল্লাস। জনসাধারণ নবীনের নামে জয়ধ্বনি দিতে শুরু করলো, সঙ্গে দাবি করতে লাগলো এবার মহন্তকে ধরে আনা হোক। কিন্তু জজ সাহেবের সিদ্ধান্তে সেই উল্লাস বেশিক্ষণ স্থায়ী হলো না। জজ সাহেব প্রিন্সেস জুরিদের সিদ্ধান্তে তুষ্ট না হয়ে মামলা পাঠালেন